ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব। তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন। কিন্তু আমারও একটা শর্ত আছে। এই 30 লাখের সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস চাই। আমি চ্যারিয়েট গ্রুপ চাই। চ্যারিয়েট গ্রুপ? কিন্তু কেন? এগুলো সব আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। হুকুম সম্ভবত এখনই বলতে হবে, কারণ এই মুহূর্তে এই মুন্সি ঠিক চ্যারিয়েট গ্রুপের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি? তুমি চ্যারিয়েট গ্রুপের বাইরে? হ্যাঁ হুকুম, কাজের সূত্রে আমাকে প্রায়ই এখানে আসতে হয়। আপনি এখানে চলে আসুন, ততক্ষণে আমি চ্যারিয়েট কেনার ডিলের প্রক্রিয়া শুরু করছি। ঠিক আছে মুন্সিজি, আমি এখনই আসছি। মুন্সিজির কাজ করার ধরন গৌতম খুব ভালো করেই জানত। মুন্সি কমল স্বরূপ ছিলেন কথার মানুষ, এমন একজন যার প্রভাব সবচেয়ে ক্ষমতাবান লোকদেরও চুপ করিয়ে দিতে পারত। তার বাবার অবস্থা দেখে কবিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছু বোঝার আগেই কনস্টেবলরা তাকে ধরে হাতকড়া পরিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইন্সপেক্টর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মিস্টার কবির আনন্দ, আমি আপনাকে এবং আপনার বাবাকে মানুষকে লুট করা, প্রতারণা করা এবং অনেক মেয়ের জীবন নষ্ট করার অভিযোগে গ্রেফতার করছি। ড্যাড, উনি কি বলছেন? শেখর আনন্দের শুকিয়ে যাওয়া, হেরে যাওয়া মুখটাই সব বলে দিচ্ছিল। অভনি এখনো বুঝতে পারছিল না। ইন্সপেক্টর স্যার, ও আমার স্ত্রীকে এটা জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিল। এতে ড্রাগ মেশানো ছিল। প্লিজ এটা চেক করুন। এটা শুনে ইন্সপেক্টর তার রুমাল বের করে ড্রিঙ্কটা পরীক্ষা করলেন। তিনি তরলের একটু অংশ কাপড়ে ঢাললেন। কয়েক মুহূর্তের মধ্যেই রুমালটা গাঢ় নীল হয়ে গেল এবং সবাই স্তব্ধ হয়ে গেল। আপনি ঠিক বলেছিলেন মিস্টার গৌতম। এই ড্রিঙ্কটাতে ট্রায়াজোল্যাম নামে একটা খুব বিপজ্জনক ড্রাগ আছে। কনস্টেবলরা, বাবা ছেলেকে প্রমাণ সহ নিয়ে যাও। কিছুদিন জেল খাটলে এদের মাথা ঠিক হয়ে যাবে। আপনি এটা করতে পারেন না। আমি এখনই কমিশনারের সাথে কথা বলবো। ড্রিঙ্কটাতে ড্রাগের কথা শুনে আভনির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আজ কবিরের অন্ধকার কাজের ফল সে পেয়ে গেল। পরের দিন সকালে দীপক ঘরের কাজ শেষ করে এসভি গ্রুপ কোম্পানির দিকে রওনা দিল। সে শর্মিলাকে মিথ্যে বলেছিল যে সে বাজারে যাচ্ছে, তাই তাকে দ্রুত বাড়ি ফিরতেই হবে। সুপ্রভাত স্যার, আমি সব সিনিয়র এক্সিকিউটিভদের জানিয়ে দিয়েছি। আমি একটি মিটিংয়ের ব্যবস্থা করেছি স্যার। আপনি কখন আসছেন? মিস্টার আধাভান, আপনাকে কে এই মিটিং আয়োজন করতে বলেছে? আমি চাই না কেউ জানুক আমি কে। দয়া করে মিটিংটা বাতিল করুন। দুঃখিত স্যার। আমি মিটিং বাতিল করে দিচ্ছি। দয়া করে চিন্তা করবেন না, কেউ আপনার সম্পর্কে কিছুই জানে না। ভালো, আমি তোমার কেবিনে তোমার সঙ্গে দেখা করব। ওহ দুলাভাই, আপনি এখানে পথ হারিয়ে ফেলেছেন নাকি? কারণ এই কোম্পানিতে লুজারদের জন্য কোনো জায়গা নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি আর কেউ নয়, শর্মিলার কাজিন কার্তিকা। ছোটবেলা থেকেই নানা কারণে কার্তিকা শর্মিলাকে পছন্দ করত না। শর্মিলা ছোট থেকেই বুদ্ধিমান ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। শর্মিলার জীবনে দীপকের মতো একজন অকর্মণ্য স্বামী এসেছে, এতে কার্তিকাই সবচেয়ে বেশি খুশি ছিল। 1 মিনিট। কয়েকদিনের মধ্যেই কার্তিকার বিয়ে ঠিক হতে চলেছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কেসবানের একমাত্র ছেলে সিদ্ধার্থের সঙ্গে। কেসবানও এসভি গ্রুপসের সঙ্গে ব্যবসা করত। এসভি গ্রুপসের কারণেই চেন্নাইয়ে তার প্রভাব ও সম্মান ছিল ব্যাপক। এই প্রভাব ও মর্যাদা দেখেই গায়ত্রী দেবী তার নাতনি কার্তিকার বিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঠিক করেছিলেন। কার্তিকার কটূক্তি নীরবে শুনে যাচ্ছিল দীপক, যেমনটা সে সবসময় করে। ঠিক আছে, ছেড়ে দাও। এমনিতেই তুমি কি বলবে? আমাদের মতো লোকেদের সামনে দাঁড়ানোর মতো স্ট্যাটাসও তো তোমার নেই। যাই হোক, আমরা শেখর আঙ্কেলকে আমাদের বিয়ের কার্ড দিতে এসেছি। চাইলে তুমি বিয়েতে আসতে পারো। তোমার জন্য আমি একজন ওয়েটারের কাজ রিজার্ভ করে রাখব। তোমার বিয়েতে ওয়েটার হওয়ার সামান্য ইচ্ছেও আমার নেই।
গৌতমের সাদামাটা পোশাক দেখে সিদ্ধার্থ মনে মনে হেসে উঠল। কিন্তু সে জানত না এই সাধারণ পোশাকের আড়ালেই দাঁড়িয়ে আছে এসভি গ্রুপের আসল মালিক। ও তাহলে তুমি সেই লিভ ইন জামাই গৌতম। তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি নাকি তোমার স্ত্রীর রোজগারের ওপরেই বেঁচে আছো। আজ অবশেষে তোমাকে দেখা হলো। আর তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই বিল্ডিংয়ে তোমার মতো লুজারদের কোনো জায়গা নেই। তাই তুমি আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছি। চাকরি? সিরিয়াসলি? এখানে ঝাঁট দেওয়া বা মেঝে মোছার কোনো ভ্যাকেন্সি নেই? কার্তিকা, আমার মনে হয় ও সিকিউরিটির কাজের জন্য এসেছে। অল দ্য বেস্ট। দুলাভাই, শর্মিলার মাইনে কি তাহলে সংসারের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়? কিন্তু এখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটা কাজ করো, এটা নাও, এতে তোমার উপকার হবে। সময়ই বলে দেবে এটা কার উপকারে লাগবে। যত্ন করে রেখে দিও, খুব শিগগিরই তোমার এর দরকার পড়বে। কি বললে? কিভাবে সাহস হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? আজ থেকে তুমি যা বলবে বা যা করবে, করার আগে একবার ভেবে নিও। কি? তুমি কি করবে বলো তো? তুমি কি করতে পারো? বেবি, ছেড়ে দাও। কেন এই রাস্তার গুন্ডার সঙ্গে কথা বলছো? আমরা যে কাজের জন্য এসেছি সেটা শেষ করি। ওর তো এমনিতেই কোনো কাজ বা চাকরি নেই। কার্তিক আর সিদ্ধার্থ গিয়ে চেয়ারম্যানের কেবিনের কাছে দাঁড়ালো। কিন্তু দীপকের কথাগুলো তখনও সিদ্ধার্থের মাথার মধ্যে ঘুরছিল। ছেড়ে দাও বেবি। তুমি এখনো কি ওই লিভ ইন জামাইটার কথা ভাবছো? ও ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছে। অন্যদিকে দীপক সোজা আথাবানের কেবিনে চলে গেল। দয়া করে আসুন স্যার। অনেক ধন্যবাদ আধাবান। একটা কথা বলো তো, তুমি কি এই কেশবন আর তার ছেলে সিদ্ধার্থকে চেনো? জি স্যার, আমি তাদের চিনি। মিস্টার কেশবন বহু বছর ধরে আমাদের কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন। ঠিক আছে, আজ থেকে এসভি গ্রুপ আর কেশবনের কোম্পানির সঙ্গে কোনো কাজ করবে না। ওদের সঙ্গে যেসব ডিল সাইন হওয়ার কথা ছিল সব বাতিল করে দাও। আর ওদের জানিয়ে দিও আমরা এমন লোকেদের সঙ্গে ব্যবসা করি না যারা অন্যদের সম্মান করতে জানে না। কারণ আমরা স্ট্যাটাস দেখে ব্যবসা করি না, চরিত্র দেখে করি। সিদ্ধার্থ কি দীপককে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে দেখবে? শর্মিলা কি জানতে পারবে দীপক যে টাকা এনেছিল তার পেছনের সত্যিটা কি? দীপকের কথা শুনেই আথাভান সঙ্গে সঙ্গে কেশাভানকে ফোন করল। হ্যালো মিস্টার কেশবন, আমি আথাবান বলছি, এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান। হ্যাঁ, মিস্টার আথাবান বলুন। আপনার জন্য আমার কাছে কিছু খারাপ খবর আছে। আজ থেকে এসভি গ্রুপস আপনার সঙ্গে কোনো ব্যবসা করবে না। আমাদের মধ্যে সই হওয়া সব ডিল এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। কাগজপত্র আপনার অফিসে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, ভালো করে শুনুন, এসভি গ্রুপস ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করে না। অন্যদিকে সিদ্ধার্থ আর সানায়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিল। ভেতরে ঢুকে তারা বুঝতে পারল এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান আসলে আতাভান। যদিও সিদ্ধার্থ অবাক হয়েছিল, তবু সে আতাভানের সঙ্গে দেখা করে কথা বলতে চাইল। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? চেয়ারম্যান স্যারকে ডাকুন। আমার নাম সিদ্ধার্থ, তিনি আমাকে খুব ভালো করেই চেনেন। জি স্যার। জি স্যার। আথাবানের সঙ্গে কথা বলার পর রিসেপশনিস্ট সিকিউরিটিকে ডাকল। হ্যালো সিকিউরিটি, দ্রুত চেয়ারম্যান স্যারের কেবিনে চলে আসুন। চেয়ারম্যান কথাটা শুনে বন্দুক হাতে সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। সিদ্ধার্থ আর সানায়া কিছু বোঝার আগেই সশস্ত্র প্রহরী তাদের সামনে দাঁড়িয়ে গেল। হ্যালো, তোমরা পাগল নাকি?
এসব কি করছো? দুঃখিত মিস্টার সিদ্ধার্থ, কিন্তু এসভি গ্রুপস আপনার কোম্পানির সঙ্গে সব ডিল বাতিল করে দিয়েছে। আর চেয়ারম্যান স্যার বলেছেন আমরা ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করি না। এসব কি প্রলাপ বকছো? আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছিলাম। চাকরি? সিরিয়াসলি এখানে ঝাড় দেওয়া বা মেজে মোছার কোনো ভ্যাকেন্সি নেই। আজ যদি এসভি গ্রুপ তাদের সব চুক্তি বাতিল করে দেয় তাহলে ওরা রাতারাতি রাস্তায় এসে দাঁড়াবে। এত হঠাৎ করে এমন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? সে কোথায়? আমাকে ওকে দেখতেই হবে। সিকিউরিটি, এই দুজনকে তাড়াতাড়ি বাইরে বের করে দিন। গার্ড সিদ্ধার্থের হাত মুচড়ে তাকে বসিয়ে দিল। যন্ত্রণায় সিদ্ধার্থ দাঁড়িয়ে রইল। ছেড়ে দাও। এটা দেখে সানায়া তাকে বাঁচাতে ছুটে এলো। প্লিজ 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 এটা করবেন না, আমরা চলে যাচ্ছি। সানায়ার চোখে জল দেখে গার্ড সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের হাত ছেড়ে দিল। ঠিক তখনই তার ফোন এলো রঘুবীর পণ্ডিতের কাছ থেকে। সিদ্ধার্থ, তুমি কি পাগল হয়ে গেছো? এসভি গ্রুপসে গিয়ে তুমি কি করেছো? ওরা আমাদের সব ডিল বাতিল করে দিয়েছে। তুমি সেখানে বিয়ের কার্ড দিতে গিয়েছিলে না এই ঝামেলা তৈরি করতে? বাবা, আমি কিছুই করিনি। আমি শুধু আমার বন্ধু সানায়ার সঙ্গে কার্ড দিতে গিয়েছিলাম। তার উপর আমরা চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারিনি। কিন্তু চুপ করো। তুমি কি জানো তোমার এই বোকামির দাম আমাকে কতটা চুকোতে হচ্ছে? আমরা একেবারে রাস্তায় এসে দাঁড়াতে পারি। এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসো। চলুন স্যার, বাইরে যাই। গাড়িতে বসতেই হঠাৎ গৌতমের সঙ্গে হওয়া তার তর্কের কথা তার মাথায় ঘুরতে লাগলো। সানায়া, আমার মনে হচ্ছে এসবের পেছনে ওই গৌতমই আছে। ও তোমার কী বা করতে পারবে? ওর তো এসভি গ্রুপসে কাজ করারও যোগ্যতা নেই। কিন্তু তার মনের ভিতরে কোথাও সন্দেহের একটা বীজ বপন হয়ে গিয়েছিল। এর পেছনে আসলে কি ভুল হচ্ছে সেটা আমাকে জানতেই হবে। সিদ্ধার্থকে শিক্ষা দিতে পেরে গৌতম ভিতরে ভেতরে খুব ভালো অনুভব করছিল। পরক্ষণেই সে সব কাগজপত্রে সই করে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বাড়িতে পৌঁছতেই তার হাসিমুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। অবনী ঠাকুমা গায়ত্রী দেবী সোফায় বসেছিলেন। তার উঁচু নাক দেখেই বোঝা যাচ্ছিল অনিলের ছোট্ট বাড়িতে এসে তিনি মোটেও খুশি নন। আগারওয়াল ম্যানশন ছেড়ে অনিল বেরিয়ে আসার পর থেকে গায়ত্রী দেবী আর কখনো অনিলের বাড়িতে পা রাখেননি। আজ হঠাৎ তাকে সোফায় বসে থাকতে দেখে গৌতমের মনে একের পর এক প্রশ্ন ঘুরতে লাগল। পরক্ষণেই সে এগিয়ে দিয়ে গায়ত্রী দেবীর পায়ে হাত দিতে গেল। গৌতমকে দেখেই গায়ত্রী দেবী মুখ ফিরিয়ে নিলেন, কারণ গৌতমকে তিনি একদমই পছন্দ করতেন না। ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মাশা, চা। গায়ত্রী দেবী হাতে না নিয়েই কাপটার গন্ধ শুকতে লাগলেন। চা এত পাতলা যে মনে হচ্ছে দুধের সব স্বর তুমি চেটে খেয়ে নিয়েছো। চা যত পাতলা হচ্ছে তুমি তত মোটা হচ্ছ। ডাস্টবিনে ফেলে দাও। গীতা যেমন গৌতমকে খোঁচা দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না, ঠিক তেমনি গায়ত্রী দেবীও গীতাকে অপমান করতে ছাড়েন না। তোমরা সবাই শোনো, আমি এখানে সানায়ার বিয়ের জন্য এসছি, কার্ড দিতে এসছি। আসলে আমি চাইনি তোমরা বিয়েতে এসো, কিন্তু পার্টিতে যারা আসবে তারা হয়তো ঝামেলা করতে পারে, কারণ সমাজে তোমরা আমাদের নামটা খুব ভালোভাবেই ছড়িয়ে দিয়েছো। এটা বলেই গায়ত্রী দেবী অবনী আর গৌতমের দিকে তাকালেন। তার চোখে রাগে আগুন জ্বলছিল। তাই বিয়েতে এসো, কিন্তু খালি হাতে এসো না, দামি উপহার আনবে। অনিলের ভাই সৌরভ সানায়ার বিয়েতে ৩৫ লাখ টাকার একটা গাড়ি দিচ্ছে।
এত দামি গাড়ি তোমরা দিতে পারবে না, কিন্তু অন্তত 5 লাখ টাকার একটা হার নিয়ে এসো। এটা শুনে অবনী হতবাক হয়ে গেল, কারণ সে পরিবারের সব সঞ্চয় গৌতমের বন্ধুকে দিয়ে দিয়েছিল। না দিদিমা, 5 লাখ টাকা খুব বেশি, আমরা এত দামি উপহার আনতে পারবো না। হ্যাঁ মশাই, দেখুন পরিবারের কোনো সঞ্চয়ই নেই, আর এত দামি উপহার। কিডনি বিক্রি করো, না হয় বাড়ি বিক্রি করো, আমি কিছু জানি না, কিন্তু উপহারের দাম অন্তত 5 লাখ হতেই হবে। গায়ত্রী দেবীর রাগী কণ্ঠ শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কথা শেষ করে গায়ত্রী দেবী রাগে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। 5 লাখ বলছে যেন 5 টাকার কথা। সানায়ার বিয়েতে এত আয়োজন, অবনীর বিয়ের সময় এদের কোথায় ছিল এসব? হ্যাঁ না অবনী, তোমার বিয়েতে যত খাম এসেছিল সব আমি খুলে দেখেছিলাম, কেউ 500 টাকার বেশি দেয়নি, সবাই এসে খেয়েছে ফ্রি। আর এখন সানায়ার বিয়েতে 5 লাখের উপহার, 35 লাখের গাড়ি। ঈশ্বরই জানেন কি নাটক চলছে। হ্যাঁ, কিন্তু গীতা, মাসা যখন বলেছে তখন আমাকে দিতে হবে। কি দিতে হবে? তুমি কি ঠিক আছো, নাকি বুদ্ধিটা বালিশের নিচে রেখে এসেছো? তোমার জ্ঞাতার্থে বলছি, এখনো আমাদের 27 লাখ টাকার ঋণ রয়েছে, এত দামি উপহার কোথা থেকে আনবে? মাসা কতটা রেগে আছে দেখোনি? একটা কাজ করা যায়, আমরা এই বাড়িটা বন্ধক রাখি, ওই টাকার মধ্যেই হারটাও হয়ে যাবে, আর বাকি টাকা গৌতমের বন্ধুকে দিয়ে দেব। আপনি কি বলছেন? সানায়ার বিয়েতে দামি উপহার দেওয়ার জন্য আপনি বাড়ি বন্ধক রাখবেন? হ্যাঁ, ঠাকুমার মিথ্যে অহংকারের জন্য। আর আমরা থাকবো কোথায়? রাস্তায়। এটা বলেই গীতা রাগের চোখে অনিল আর গৌতমের দিকে তাকালেন। অবনী, আমার কাছে কিছু টাকা আছে, আমরা একটা সস্তা হার কিনব। ঠিক আছে মা, যাই হোক বাজারে কিছু সুন্দর আর সিম্পল ডিজাইন তো থাকবেই, আমি জানি। গৌতম, গাড়িটা বের করো, চলো। অল্প সময়ের মধ্যেই সবাই যোধপুরের ওল্ড মার্কেটের দিকে রওনা দিল। গৌতম গাড়ি থামালো পুরনো বাজারের এক বড় গয়নার দোকানের সামনে। এটি যোধপুরের একটি খুব নামকরা জুয়েলারি শপ ছিল। অবনী নিজের বাজেটের কথা মনে করল, যেটা প্রায় কিছুই নয় বললেই চলে। তবু কিছুক্ষণ ভেবে সবাই দোকানের ভিতরে ঢুকল। আরে ভাই, তাড়াতাড়ি করো, কাস্টমার আসার সময় হয়ে গেছে। দোকানে ঢুকতেই এক মোটা লোক তাদের দিকে তাকিয়ে হাসল। খাম্মাগনি, খাম্মাগনি, আসুন আসুন, কি দেখাবো বলুন? হ্যাঁ, আমরা একটা হার আর কিছু কানের দুল দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন, এটা একটা চোকার ডিজাইন। পছন্দ হলো না? 1 মিনিট অপেক্ষা করুন। প্রতিটা হার দেখার আগেই অবনী তার দাম আন্দাজ করে নিচ্ছিল। সব হারই অবনীর বাজেটের বাইরে ছিল। গৌতমও সেটা বুঝতে পারছিল। এত কিছু দেখার পরেও অবনী এখনো কিছু পছন্দ করতে পারেনি। এটা দেখে দোকানদার পুরোপুরি সরে গেল, আর গৌতম আর অবনীকে ইশারায় কথা বলতে দেখে তার মনে হলো এরা হয়তো প্রতারক। সে সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করল, আর তারা তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়ল। অবনী গৌতম আর গীতার উপর নজর রাখতে শুরু করল। এটা দেখে অবনী আর গীতা ভয় পেয়ে গেল। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড, শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।